কেমন আছো সবাই? আজ আলোচনা করা হবে সপ্তম শ্রেণীর রায় ও মার্টিন সম্পাদিত 2025-এর যে প্রশ্নবিচিত্রা রয়েছে সেখান থেকে গণিত বিষয় নিয়ে, এবং সেই সঙ্গে খাতায় করে কিছু দেখিয়ে দেওয়া হচ্ছে। তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বেশি বেশি করে শেয়ার করো নিজেদের মধ্যে, যাতে তোমাদের মধ্যে এগুলো কাজে লাগতে পারে। আর অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামতটা জানিও, যাতে আমাকে বেশি করে তোমাদের কমেন্টস আমাকে বেশি করে মোটিভেট করতে পারে, এবং ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা মার্জনা করে দিও। চলো শুরু করা যাক। সপ্তম শ্রেণী রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025। তাহলে সপ্তম শ্রেণী রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025। আজকের বিষয় কি? আজকের বিষয় হবে গণিত। গণিত আচ্ছা, গণিত গণিত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024। একে দেখে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো, পূর্বপাঠের পুনরালোচনা। সঠিক উত্তরটি নির্বাচন করো, পূর্বপাঠের পুনরালোচনা রয়েছে কি? গণেশবাবু দুদিনে একটি কাজের 1/14 অংশ ও 5/14 অংশ শেষ করেছেন। তিনি দুদিনে মোট করেছেন, এটা মুখোমুখি করা যায়, যেহেতু 14 আর 14 লসাগু 14 হবে, আর 14 মধ্যে 1 + 5 উপরে 6, 6 14 অংশ, 6 14 অংশ হবে সঠিক উত্তর, 6 14 অংশ। তাহলে করে দেখিয়ে দিচ্ছি। টু ঋত্বিকা মণ্ডলের খাতা, ওর খাতায় করে দিচ্ছি। আচ্ছা, একের দাগে রয়েছে কি? একের রায়টা, গণেশবাবু দুদিনে একটি কাজে কত অংশ করেছেন? 1/14 অংশ যোগ 5/14 অংশ, তাহলে দুটো যোগ করতে হবে। তাহলে গণেশবাবু দুদিনে একটি কাজের 1/14 অংশ ও 5/14 অংশ শেষ করেছেন, দুদিনে মোট কাজ করেছেন, এই দুটো যোগ করতে হবে। অংশ লিখলাম। আচ্ছা, পাশে জায়গা নষ্ট না করে করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, 14 আর 14 লসাগু কত হয়? দুটো 14 লসাগু 14 হবে, আর উপরে কী হবে? 14 14-এর মধ্যে একবার গেলে 1 যোগ, আর 14 14-এর মধ্যে একবার গেলে 5, ব্র্যাকেট শেষ, অংশ সমান 5 1 6 14। এটাকে লঘিষ্ঠ আকারে কাটাকাটি করলে কত হয়? সঠিক উত্তর হবে উপরে 3 আর নিচে হবে 7, 3-এর 7 অংশ। যেহেতু 6 14 অংশ উত্তর রয়েছে, তাহলে 6 14 অংশটাই রাখবো। 3-এর 7 সঠিক উত্তর হবে 3-এর 7 অংশ। এখানে সঠিক উত্তর রয়েছে 6 14 অংশ। তাহলে গণেশবাবু দুদিনে একটি কাজের 1/14 অংশ 5/14 অংশ শেষ করেছেন, তিনি দুদিনে মোট কাজ করেছেন 6 14 অংশ। পড়ে দেখিয়ে দিলাম। আচ্ছা, 2-এ রয়েছে 35.4, 35.4 ভাগ 0.03 গুণ 0.06। এর সরল ফলে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা। আচ্ছা, দেখা যাক, করে দেখা যাক। অঙ্কটা বসাই আগে। অঙ্কটা বসাই কি? 35.4 ভাগ 0.03 গুণ 0.06। এর সরল ফলের মানটা বার করি। 35.4 নিচে 0.03 গুণ 0.06। আচ্ছা, এর দুঘর পর দশমিক তুলে দিলাম, এর দুঘর পর দশমিক এর উপর নিচে তুলে দিলাম। আচ্ছা, 3 2 6 সমান কত হচ্ছে? 4 2 8 আর 35 70, 70.8 হচ্ছে। তাহলে কত হলো? 70.8। আচ্ছা, তাহলে এর সরল ফলে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা কত হবে? দশমিক বিন্দুর অঙ্ক সংখ্যা হবে 1টি। দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা কত আছে? 1টি হবে। কেন? দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা কত হচ্ছে? 70.8। দশমিক বিন্দুর পরে শুধু 8টা রয়েছে, ওই জন্য সঠিক উত্তর হবে 1টি। আচ্ছা, আবার একবার বলছি। 35.4 ভাগ 0.03 গুণ 0.06। এর সরল ফলে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা। আচ্ছা, 35.4 ভাগ 0.03 গুণ 0.06। 35.4 নিচে 0.03 গুণ 0.06। 3 আর 6 কেটে গেলে 2 হয়, আর 35 70 70.8। তাহলে দশমিক বিন্দুর পরে একটা সংখ্যা আছে, সেটা হলো 8। 3-এর দাগে রয়েছে কোনো সম্পত্তির 2/20 অংশের মূল্য এত টাকা হলে কোনো সম্পত্তির 2/20 অংশের মূল্য 2/20 অংশ মানে 1/10। কোনো সম্পত্তির 2/20 অংশের মূল্য 6543 টাকা হলে ওই সম্পত্তির 3/5 অংশের মূল্য ওই টাকার থেকে
বেশি হবে না কম হবে, তাই তো? বেশি হবে, কম হবে, সমান হবে, 1/3 অংশ হবে। দেখা যাক, কোনো সম্পত্তির 2/20 অংশের মূল্য 6,543 টাকা হলে ওই সম্পত্তির 3/5 অংশের মূল্য ওই টাকার থেকে বেশি হবে না কম হবে, ওটা দেখে দিচ্ছি। তিনের দাগে কোনো সম্পত্তির 2/20 অংশের মূল্য 6,543 টাকা। অতএব লিখব, অতএব কোনো সম্পত্তির 1 অংশের মূল্য 6,543 গুণ ওপরে 20 হবে, নিচে 2 হবে টাকা। তার নিচে লেখো, অতএব কোনো সম্পত্তির 3/5 অংশের মূল্য 3/5 অংশের মূল্য কী হবে? 6,543 গুণ 20 নিচে 2 গুণ 3 নিচে 5। আচ্ছা, 2 আর 20 কেটে গেলে 2 10 20, 2 10 20 আর 5 দেখা হলে 5 দিয়ে 10 সমান কত হচ্ছে? 6, 5, 4, 3 গুণ 6 সমান কত হচ্ছে? টাকা। টাকা এখানেও টাকা লিখে দিই। টাকা কত হচ্ছে? 3 6 18 8 নামে, 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 হাতে থাকে 1। আচ্ছা, 2 10 20, 5 2 10। আচ্ছা আচ্ছা, 3 6 18 8 নামে, 3 6 18 8 নামে, 3 6 18 8 নামে, হাতে থাকে 1। 4 6 24 থেকে 25 5 নামে, 25 5 নামে, 25 5 নামে, হাতে থাকে 2। 4 6 24 থেকে 25 5 হাতে 2, 5 6 30, 5 6 30 আর 32 2 হাতে 3। আচ্ছা, 36 আর 3 39। তাহলে 39,258 টাকা, 39,258 টাকা। তাহলে 3 6 18 8 হাতে থাকে 1, 4 25 5 হাতে থাকে 2, 5 6 30 আর 32 2 হাতে 3। আচ্ছা, 31 39, 39,258 টাকা। তাহলে কী হলো? কোনো সম্পত্তি 2/20 অংশের মূল্য 6,543 টাকা হলে এই সম্পত্তির 3/5 অংশের মূল্য ওই টাকার থেকে বেশি হবে। সঠিক উত্তর কী হবে? অতএব সঠিক উত্তর হবে অতএব বেশি হবে, ওই টাকার থেকে বেশি হবে। তার দেখা যাক, সত্য বা মিথ্যা লেখো, সত্য বা মিথ্যা লেখো, সত্য বা মিথ্যা লেখো, সত্য বা মিথ্যা লেখো। আচ্ছা, এক প্রদত্ত চিত্রটির পরিসীমা হলো 200 সেন্টিমিটার। প্রদত্ত চিত্রের পরিসীমা হলো 200 সেন্টিমিটার। দুয়ে সত্য বা মিথ্যা লেখো। 10 সেমি, 10 সেমি, 20 সেমি, 20 সেমি। আচ্ছা, তাহলে এখানে কি বলেছে? প্রদত্ত চিত্রটির পরিসীমা 200 সেন্টিমিটার। দেখা যাক 200 সীমা, এটা যেহেতু আয়তক্ষেত্র, লিখবে এর দৈর্ঘ্য কত আছে? দৈর্ঘ্য 20 আর প্রস্থ 10। লিখবে প্রদত্ত চিত্রটির পরিসীমা সমান 2, দৈর্ঘ্য কত আছে? 20, 20 যোগ 10 সেমি সমান 2 গুণ 30 সেমি সমান 60 সেমি। তাহলে 200 সেমি হবে না এটা, তাহলে সেই সম্পর্ক কী হবে? মিথ্যা হবে। এটা তাহলে মিথ্যা হলো, মিথ্যা। এটা তাহলে মিথ্যা হবে, এটা সঠিক উত্তর হবে 60। মিথ্যা তো দেওয়া রয়েছে। তা চলে যাও, তারপর কী আছে? তারপর অঙ্ক রয়েছে 3-এর দেখে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক 1.25 টাকা, 5 টাকা শতকরা কত নির্ণয় করি? 1.25 টাকা, 1.25 টাকা, 1.25 টা 5 টাকা শতকরা কত কত নির্ণয় করি? 1.25 তো 3-এর দাগে লিখবে, লেখা যেতে পারে 5 টাকা সমান 100%। লিখবে অতএব 1 টাকা সমান 100 উপরে নিচে 5%। অতএব লিখবে 1.25 টাকা সমান 100 গুণ 1.25, তার নিচে 5 5 5 আর 100 কাটার করলে 20 হবে। তাহলে
20 মানে এটা কত হবে 1.25, 1.25 গুণ 20 সমান টাকা পার্সেন্ট, যাই হোক সমান কত হবে 1.25 সঙ্গে 20 গুণ করলে কত 125, আর 20 গুণ করি, আচ্ছা 2 গুণ করি আগে, 2 গুণ করে দিই, 20 নয় 250 হচ্ছে, 250 আর 20 গুণ করলে 2500, তাহলে কত হচ্ছে 2500, 2.5 তাহলে 25%, তাহলে কত উত্তর হবে 25%, সমান লিখবে 25%, 25% সঠিক উত্তর। তাহলে এটা কত হলো 1.25 টাকা, 5 টাকা শতকরা 25 ভাগ, শতকরা 25 ভাগ, তাহলে 1.25 টাকা 5 টাকা শতকরা 25 ভাগ, এখানে 25 টাকা দিয়েছে 25 ভাগ লিখলে হতো। আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখা ভালো, শতকরা কেউ যদি শতকরা লিখে তার পার্সেন্ট লিখবে না, আর শতকরা না লিখলে পার্সেন্ট লেখা যায়, শতকরা লিখলে পার্সেন্টেজ লিখবে না, আর শতকরা না লিখলে পার্সেন্টেজ দেবে, আর শতকরা লিখলে শুধু ভাগ বা টাকা লিখতে পারো, অসুবিধা নেই। আচ্ছা দুয়েরটা, চিনির দাম বাড়ার জন্য আগে যত টাকা আগে, আচ্ছা এই অঙ্কটা একটু সমস্যা রয়েছে। চিনির দাম বাড়ার জন্য আগে যত টাকায় যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। এখন চিনির দাম শতকরা কত বেড়েছে হিসাব করে দুটি উত্তর লিখি। আচ্ছা চিনির দাম বাড়ার জন্য আগে 150 টাকায় 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। এখন চিনির দাম শতকরা কত বেড়েছে হিসাব করে দুটি উত্তর লিখতে বলেছে। আচ্ছা দুইটা কী হবে, আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। তাহলে অতএব বৃদ্ধি পেল কত টাকা, বৃদ্ধি পেল সমান 150 বিয়োগ 125 টাকা। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এখানে অনেকে 125টা আগে দেয় 150টা পরে দেয়, বাচ্চা ছেলে মেয়ে তো বোঝে না, ছোটো সংখ্যা আগে দিয়ে বড় সংখ্যা পরে দিয়ে বিয়োগ করে, এক্ষেত্রে ভুল হবে, বড় সংখ্যাটা আগে দেবে ছোটো সংখ্যাটা পরে দেবে, অনেকেই ভুল করে, প্রচুর ভুল এইরকম হয়। তাহলে কত হলো 150 বিয়োগ 125 সমান হলো 25 টাকা। এবার আমরা লিখতে পারি 125 টাকায় বৃদ্ধি পায়, 125 টাকায় বৃদ্ধি পায় 25 টাকা, তাহলে যদি কথা এক টাকায় বৃদ্ধি পায়, 1 টাকায় বৃদ্ধি হয়ে কত হবে, উপরে 25 নিচে 125 টাকা, তাহলে যদি কথা 100 টাকায় বৃদ্ধি পায় 25 গুণ 100, নিচে 125, 25 5 আর 5 100 কাটাকাটি করলে 20 সমান লিখবে 20 টাকা। তাহলে 125 টাকা হতে লিখতে পারো 125 টাকা পূর্বের দাম হলে বৃদ্ধির পরিমাণ 20%। আবার আর দুভাবে করতে বলেছে, দেখো দুটি উত্তর লিখতে বলেছে, আরেকটা উত্তর করি। আবার ধরিলাম আগে 120 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম এখন 150 টাকায়
সেই পরিমাণ চিনি কিনে, অতএব লিখবে বৃদ্ধি পেল কত টাকা, বৃদ্ধি পেল সমান 150 বিয়োগ 120 টাকা সমান 30 টাকা। কী লিখবে, 120 টাকায় বৃদ্ধি পায়, 120 টাকায় বৃদ্ধি পায় কত, 30 টাকা। নিচে লিখবো অতএব 1 টাকায় বৃদ্ধি পায় উপরে 30, নিচে 120 টাকা। নিচে লিখবো অতএব 100 টাকায় বৃদ্ধি পায় 30 গুণ 100, নিচে 120। এইটা আর এটা কাটারি করলে 4 হবে, আর 4 আর 100 কাটারি করলে 4 25 100 সমান কত হলো, 25 টাকা। তাহলে কী লিখব, অতএব লিখব 120 টাকা পূর্বে দাম হলে বৃদ্ধির পরিমাণ কত পার্সেন্ট হলো, 25%। দেখা যাক তাহলে এখানে উত্তর কী রয়েছে, 120 টাকা হলে 25%, 125 টাকা হলে 20%। আচ্ছা এটা লেখা যাক, একটি গ্রামের রাস্তা তৈরির জন্য পরপর 3 বছরের খরচের অনুপাত লিখি। একটা গ্রামের রাস্তা তৈরির জন্য পরপর 3 বছরের খরচের অনুপাত লিখি। দ্বিতীয় বছরের খরচ এই 3 বছরের মোট খরচের কত অংশ লিখি। 3 দাগের অঙ্কটা লিখি। একটি গ্রামের রাস্তা পরপর 3 বছরের খরচের অনুপাত, আমি ধরছি, 3 দাগেরটা। একটি গ্রামের রাস্তা তৈরির জন্য পরপর 3 বছরের খরচের অনুপাত 4:5:6 লিখলাম। তাহলে দ্বিতীয় বছর কী বলেছে, দ্বিতীয় বছরের খরচ এই 3 বছরের মোট খরচের কত অংশ। এখানে ধরিলাম প্রথম বছরের খরচ 4x টাকা, দ্বিতীয় বছরের খরচ 5x টাকা, তৃতীয় বছরের খরচ 6x টাকা। চেয়েছি কি, দ্বিতীয় বছরের খরচ এই 3 বছরের খরচের মোট খরচের কত অংশ। তাহলে অতএব লিখতে পারি, অতএব 3 বছরের মোট খরচ সমান, 3 বছরের মোট খরচ সমান কত হবে, 4x যোগ 5x যোগ 6x টাকা সমান 15x টাকা। 15x টাকা হয়েছে। আর দ্বিতীয় বছরের খরচ কত, অতএব লিখবে দ্বিতীয় বছরের খরচ এই 3 বছরের মোট খরচের কত অংশ হবে, 5/15x, 5x/15x অংশ।
আচ্ছা, এখানে এক্স এক্স কেটে গেলে তাহলে 5 একে 5 আর 5 3 15 সমান লিখবে 1/3 অংশে। তাহলে 5x নিচে 15x, তাহলে কাটাটি করলে কত হবে 1/3 অংশ, 1/3 অংশ। আচ্ছা, তারপরে চারের দাগে কী রয়েছে? দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন। দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন। 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা? 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য? 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য? এটা কী করতে হবে? অঙ্কটা আগে লিখে নিই। চারের দাগে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন। 4 অঙ্কের, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য। আচ্ছা, তাহলে 12, 18 আর 30 আগে লসাগু করি। 12, 18 আর 30 লসাগুটা আগে করি। 2 দেখালে 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 15 দুগুণে 30। 3 দেখা হয়, 3 দুগুণে 6, 3 3 9, 3 5 15। লিখব অতএব 12, 18 ও 30-এর 12, 18, 30-এর লসাগু। লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু। লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু কত হলো? 2 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 5, 2 গুণ 3, 2 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 5 কত হচ্ছে? সমান 3 6, 3 মানে 6, 3 দিয়ে 6, 6 দিয়ে 12, 3 বারে 36, 5 36, 180। আচ্ছা, 180 হলো 3 অঙ্কের সংখ্যা। 1, 8 আর 0, শতকের ঘরে 1, দশকের ঘরে 8 আর এককের ঘরে 0, তাহলে 180 3 অঙ্কের সংখ্যা। এখানে কি বলেছে? 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা? পূর্ণবর্গ বলেছে, বৃহত্তম এবং পূর্ণবর্গ। তাহলে এটা 3 অঙ্কের 180 3 অঙ্কের সংখ্যা এবং পূর্ণবর্গ নয়, তাহলে 180 লিখবে। অতএব 180 এর গুণিতক পূর্ণবর্গ সংখ্যা হলো, দেখো এখানে দুটো 2 রয়েছে, দুটো 3 রয়েছে, একটা 5 রয়েছে, তাহলে এটা 5 গুণ করতে হবে। তাহলে 180 গুণ 5 হবে সমান 900। ঠিক আছে, 180 গুণিতক পূর্ণবর্গ সংখ্যা হলো 900, যা 12, 18 ও 30 দিয়ে বিভাজ্য। 30 দিয়ে বিভাজ্য। কিন্তু 900 ভালো করে তাকাও, 900 তো 3 অঙ্কের সংখ্যা। একক, এককের ঘরে 0, দশের ঘরে 0, শতকের ঘরে 9, তাহলে 3 অঙ্কের সংখ্যা এটা হচ্ছে না। তাহলে 4 অঙ্কের পূর্ণবর্গের সংখ্যা কী করতে হবে? লিখবে অতএব 900 এর গুণিতক 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করা প্রয়োজন এক্ষেত্রে। তাহলে কী করা যায়? আচ্ছা, 900 গুণ 1 গুণ 1 করা যায় না, সেই গুণ একই থেকে যাবে। 900 গুণ 2 গুণ 2, তাহলে কত হবে? 9 2 8 আর 3600। 3600 কত হলো? 4 অঙ্কের সংখ্যা হলো। আচ্ছা, 900 গুণ 3 গুণ 3, কেন দুটো করে দিয়েছি? পূর্ণবর্গ বলেছে, তাহলে কত হবে? 3 3 9, 8100, 8100। আচ্ছা, 900 গুণ, আচ্ছা তর্কের খাতিরে আমি 4 গুণ 4 করছি, কিন্তু 4 গুণ 4 নেওয়া যায়, 2 গুণ 2 নেওয়া একই। 4 গুণ 4 করছি, 4 4 16, আর 9 আর 16 গুণ করলে কত হবে? 144। 144, 4 9 36, 144 আর 2 শূন্য, তাহলে 14400। এটা 5 অঙ্কের সংখ্যা। এটা নিচে লিখবে 14400 গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? এটা 5 অঙ্কের সংখ্যা। এটা 5 অঙ্কের হচ্ছে। ভালো করে লক্ষ্য করে, এটা 5 অঙ্কের। 1 4 4 তিনটে আর 2 শূন্য, 5 অঙ্কের হচ্ছে। এটা 5 অঙ্কের বলে গ্রহণযোগ্য নিলাম না।
তাহলে সঠিক উত্তর বৃহত্তম কোনটা হলো 8100। 8100 হবে সঠিক উত্তর। তাহলে কী লিখব? অতএব 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হলো 8100, যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য। তাহলে 8100 হবে সঠিক উত্তর। এখানে উত্তরও দেওয়া রয়েছে, 8100, 8100ই সঠিক উত্তর রয়েছে। তাহলে সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে এতদূর পর্যন্ত আলোচনা করা হলো। এরপর থেকে পরবর্তী পর্যায়ে আলোচনা করা হবে। নমস্কার।